নমস্কার। আমার সারা ভারতের ভাই বোনেরা এবং আমার বয়োজ্যেষ্ঠরা, আপনাদের সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জানিয়ে শুরু করছি। আমাদের আজকের সাবজেক্ট ইতিহাস। ইতিহাস আজকাল কোনো সাবজেক্টই একেবারে পৃথক পৃথক করে বলা যায় না। ইতিহাস একটি দর্শন, এর সঙ্গে সংশ্লিষ্ট আছে বহু কিছু। যেটা আমি অনুভব করেছি সেটা হলো, আমরা যে সমস্ত বইয়ে পড়ি বা যে সমস্ত পাঠ্যপুস্তক পড়ে আমরা পাশ করেছি, সেটার মধ্যে অনেক কিছুই আছে যেগুলো নাকি যুক্তি তর্কে মিলে না। আমি সেইগুলোই বের করতে চেয়েছি। আমি কিন্তু পণ্ডিত নই, শিক্ষার দিকে আমার তত কোনো ডিগ্রি নেই, কিন্তু আমি সত্য জানার চেষ্টা করি এবং সত্য জানতে গিয়ে যেটা দেখেছি সেটা হলো, কিছু কিছু লোক ইচ্ছাকৃতভাবে আমাদের ইতিহাসকে বিকৃত করেছে, এবং যেহেতু আমরা সেই ইতিহাস পড়ে শিক্ষা পেয়েছি, সেই জন্য সেই বিকৃত ইতিহাসেই আমরা বারে বারে রিপিট করতে অভ্যস্ত। কিন্তু পৃথিবীকে যদি এগোতে হয়, মানব সমাজকে যদি এগোতে হয়, তাহলে সত্য জানাটা খুবই জরুরি। সত্য, এখন সেই সত্য যখনই তুলে ধরবো, অনেকেরই মনে প্রশ্ন জাগে, এ কথা কোথায় পেলে? এখন আমি যেই জন্য এই প্রশ্নটা বারে বারেই করে, সোর্স কোথায়? আমি সেই সোর্সের ব্যাপারে মাঝে মাঝেই বলি যে, সত্যি কথা বলতে কি, আমাদের দেশের ইতিহাসকে হত্যা করা হয়েছে। এখন হত্যাকারী যেমন লিখে যাবে না যে আমি হত্যা করলাম, এভাবে হত্যা করলাম, এই জন্য হত্যা করলাম, লিখে যাবে না। কিন্তু আমাদের দক্ষ অফিসাররা কিন্তু যুক্তি তর্ক, কিছু ক্লু বা হিন্টস নিয়ে ঠিক খুনিকে ধরে দেয়। আমাদেরও এখানে ইতিহাসে আমি যা পেয়েছি ক্লু, তার থেকে সত্য জানার চেষ্টা করেছি যুক্তি তর্ক দিয়ে। যখনই প্রশ্ন করেছি, সেই প্রশ্নের উত্তর এখনো আমি অনেকের কাছ থেকেই পাই না, তবে আমি যে উত্তর বের করেছি সেইটুকু আমি সবাইকে জানাই। প্রথম কথা হলো, আমাদের ভারতবর্ষ এক সময় পৃথিবীর শিক্ষাগুরু ছিল। আজকে যদি আমরা আল-বারুনির কথাও বলি, আল-বারুনি সংস্কৃত পণ্ডিত, উনি মত প্রকাশ করেছেন যে আজকে উনি এসছেন সুলতান মাহমুদের সঙ্গে, সেই সময়ের কথা, তার মানে একাদশ শতাব্দীর কথা। আল-বারুনি বলছেন যে ভারতীয়রা নিজেদের দেশকে সবচেয়ে শ্রেষ্ঠ দেশ মনে করে, নিজেদের ধর্মকে শ্রেষ্ঠ মনে করে, তাদের নেতাদের শ্রেষ্ঠ মনে করে। কিন্তু আগে মানে তার যে অভিজ্ঞতা, ভারতের যে শিক্ষা ছিল, আরবিয়ান ব্যবসায়ীরা, মার্চেন্টরা এখানে এসে সেই শিক্ষা ইউরোপে প্রচার করেছে এবং ইউরোপ সেই শিক্ষা গ্রহণ করেছে, কিন্তু ভারতে আমরা সেই শিক্ষা পাইনি, নিতে পারিনি। এটা এই জন্যই আল-বারুনি বলেছেন যে ভারতীয়রা কিন্তু আগে এমন ছিল না। তাহলে তফাৎটা কোথায়? তফাৎটা হলো, আরবিয়ান মার্চেন্টরা যে ভারতীয়দের দেখে গেছেন,
আলবারনি সেই ভারতীয়দের পাননি। কেন পাননি? আমরা জানি ভারতীয় সভ্যতা, বিশেষ করে উত্তর ভারতের সভ্যতা হলো বৌদ্ধ সভ্যতা, এবং ভারত যে বিশ্বগুরু হতে পেরেছিল সেইটা কিন্তু বুদ্ধ দর্শনের জন্য। বুদ্ধ বলেছেন, আমি বললেও বিশ্বাস করো না যদি না তোমার উপলব্ধিতে মেলে। এখন উপলব্ধি তো আমার শিক্ষার উপর নির্ভর করে। আমি যত শিক্ষিত হব, যত বিভিন্ন জায়গায় ঘুরবো জানবো, ততই আমার উপলব্ধি সমৃদ্ধ হবে এবং আমি সেটা সেই উপলব্ধি। কিন্তু আমরা পরবর্তীকালে কি দেখেছি, সেটা অবশ্য বেশি দূরে নয়, ওরা ইতিহাস বিকৃত করে বলেছে অনেক দূরের, কিন্তু আমার ইতিহাস পর্যালোচনায় মনে হয়েছে যে অষ্টম শতাব্দীর আগে পর্যন্ত আমাদের ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদী নীতি ছিল না। তাহলে শরণাতীত কাল থেকে আমাদের দেশে বৌদ্ধ দর্শন চলে এসছে, এবং বৌদ্ধ যে কথা বলেছেন সে কথা বললাম। আরেকটি কথা বৌদ্ধ বলেছেন, সেটা হলো হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, প্রেম দিয়ে তাকে জয় করতে হয়। তো কিন্তু আজকে আমরা দেশে কি দেখছি, বা সারা পৃথিবীতে কি দেখছি হিংসা, ঘৃণা, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে কি করে ছোট করবে, এই চলছে। কিন্তু ভারত একটি বিচিত্র জিনিস, এক গোষ্ঠী এক গোষ্ঠীকে ছোট করে যাচ্ছে, কিন্তু বিপরীত গোষ্ঠী সেটা প্রতিবাদে মুখর হচ্ছে না। কেন? বিভিন্ন কারণ। আমরা যদি বিস্তারিত যেতে যাই তাহলে অনেক সময় লাগবে, তাই সেগুলো আস্তে আস্তে আমরা তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা দেখেছি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতাতে লিপি রয়েছে, কিন্তু সেই লিপি আমরা পড়তে পারিনি বা পারছি না। অশোকের লিপিও কিন্তু পাওয়ার অনেক বাদে আমরা পড়তে পেরেছি। এইখানে আরেকটি দুঃখের কথা হলো, ডক্টর এন.কে. বর্মা তিনি বেশ কিছু ইউনিভার্সিটিতে বক্তব্য রেখেছিলেন যে আমি হরপ্পা মহেঞ্জোদারোর হরপ পড়তে পারছি, কিন্তু হঠাৎ একদিন দেখা গেল ডক্টর এন.কে. বর্মা সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে গেলেন, কিন্তু আর ফিরে গেলেন না। এটার থেকে আমি এই বলতে চাই যে এখনো কিছু গোষ্ঠী আছে যারা চায় না হরপ্পা মহেঞ্জোদারোর হরপ আমরা পড়তে পারি। কারণ তাহলে হরপ্পা মহেঞ্জোদারোর হরপ যদি আমরা পড়তে পারি, তাহলে সত্য ইতিহাসের দ্বার খুলে যাবে, এবং তাতে যে মিথ্যার পূজারী ভারতের ইতিহাসকে তিল তিল করে মিথ্যার তিলোত্তমা করেছে, তাদের অসুবিধা হবে। কারণ তাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে বৈদিক যুগ থেকে তারা সভ্যতার পত্তন করেছে, এবং সেই মিথ্যা, কারণ বৈদিক যুগ বলে সেই সময় কোনো যুগ থাকা সম্ভব নয়। খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 মধ্যে কোনো বৈদিক যুগ থাকা সম্ভব নয়। প্রথম কথা হলো যে বহিরাগত ইউরেশিয়ানদের কথা বলছি, তারা ছিল অসভ্য, বর্বর, যাযাবর, শিক্ষা তাদের তেমন কিছু ছিল না। তাহলে অত কিছু দর্শন, সাহিত্য, ইতিহাস তারা লিখবে কি করে? এবং সবচেয়ে বড় কথা হলো তখন সংস্কৃত ভাষাও ছিল না। পালি প্রাকৃত ভাষা ছিল আমাদের প্রায় অলমোস্ট অল ভারতীয় ভাষা। এটা প্রমাণ হবে অশোকের শিলালিপিগুলো যদি আমরা দেখি,
সব শিলালিপি পালি ভাষায়, কিন্তু অঞ্চল বিশেষে হরফ আলাদা। তাহলে তখন সারা ভারতের ছিল পালি প্রাকৃত ভাষা, সংস্কৃত তখনও ছিল না। সংস্কৃত কখন এলো এবং কি করে এলো, কোত্থেকে এলো? অনেক পণ্ডিতরা বলেন ইরানি অমুক তমুক নানা রকম, কিন্তু সেগুলো যুক্তি তর্কে টেকে না। কারণ এই যেটা সংস্কৃত ভাষা বলা হয়েছে, এই সংস্কৃত ভাষাটা আসলে পালি প্রাকৃতর একটি বিশেষ রূপ, এবং সেটা কে করেছিলেন? পাণিনি, খ্রিস্টপূর্ব 4th শতকে। তাহলে সংস্কৃত শুরু হলো খ্রিস্টপূর্ব 4th শতকে। তাহলে খ্রিস্টপূর্ব 2000 কি 1500 সেখানে সংস্কৃত কোথায় পাওয়া যায়? কারো কারো মানে প্রশ্ন হলো, তুমি ভুল বলছো, সংস্কৃত থেকে পরে পালিয়ে এসছে। তখন আমার প্রশ্ন হলো, সরল ভাষাটা আগে আসে না জটিল ভাষাটা আগে আসে? আর যারা বলবেন যে না ওই বিদেশি ভাষা টাষা নিয়ে সংস্কৃতের একটা আলাদা ভাষা, তাদের বলবো যে আমরা 3টে পালি বাক্যের খুবই পরিচিত। এই 3টি বাক্য হলো বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আর কেউ যদি বলেন যে পালি ভাষা আর সংস্কৃত ভাষা আলাদা, তাকে আমি রিকোয়েস্ট করব যে এই 3টি পালি বাক্যকে আপনি সংস্কৃত অনুবাদ করে দিন। সে অনুবাদ করতে গেলেই দেখব হয়তো একটু চেঞ্জ হয়েছে, আকার রসিকা আর কি কোনো কিন্তু ভাষা কি আছে। কারণ আমরা তো এক সময় সংস্কৃত পড়েছি, সেখানে কি পড়তাম? অহং গচ্ছামি, বয়ং গচ্ছাম। আর এই 3টি পালি বাক্য কি সেই সংস্কৃতির সঙ্গে মিলে যাচ্ছে না? তাই আমাদের বুঝতে হবে যে খ্রিস্টপূর্ব 1500-2000-এ যেখানে সংস্কৃত ভাষা ছিল না, বহিরাগত তথাকথিত আর্যরা শিক্ষিত ছিল না, সেই সময় কি করে এটা তৈরি হতে পারে? তাহলে আরেকটি কথা আমাদের জানা উচিত, যে সমস্ত দর্শনগুলো বলা হয়েছে তার মেজরিটি দর্শন হইল নাস্তিক দর্শন। যারা এই ব্রাহ্মণ্যবাদীরা, যারা ঈশ্বরে বিশ্বাসী, তারা নাস্তিক দর্শন লিখবে। তাহলে ভারতীয় সভ্যতা সৃষ্টি করেছে মূল নিবেশী ভারতীয়রা, আবিষ্কার সবই তাদের। এবং একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে ব্রাহ্মণরা কোনো রাজা ছিল না। পরবর্তীকালে তারা দেখাতে চাইছে যে অমুক ব্রাহ্মণ, অমুক ব্রাহ্মণ, অমুক রাজা, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ব্রাহ্মণ ছিল। আর যেটা আমরা খেয়াল করছি না এখনো, যে মিথ্যা পূজারীরা সেই প্রাচীন কাল থেকে হিন্দু রাজ্য বা হিন্দু রাজা দেখাচ্ছে, কিন্তু ভারতীয়রা হিন্দু নাম কবে পেল? এই ব্যাপারে দেখতে গেলে আমরা যদি দেখি, তাহলে দেখব যে পালি প্রাকৃত ছিল আমাদের ভাষা। এবং সেখান কারণ অশোকের শিলালিপিটা কিন্তু সারা ভারতেই বলেছি আগেই। তাহলে সংস্কৃত শুরু হলো কখন? এটা শুরু হলো যখন এই ব্রাহ্মণ্যবাদীরা যখন আমাদের নিয়ন্ত্রণ শুরু করলো, তখন কিন্তু এই সংস্কৃত ভাষায় লেখা এবং লোককে বিভ্রান্ত করার জন্য মিথ্যা বলেছি। যে তাহলে বৈদিক যুগ বলে কিছু যুগ ছিল না, সুতরাং সেই সময়ে ব্রাহ্মণ্যবাদী কোনো ধর্ম ছিল না, এবং হিন্দু রাষ্ট্রের কথা আসেই না, হিন্দু রাজার কথা আসেই না। কারণ
ব্রাহ্মণ্যবাদ শুরু হওয়ার আগে কোনো ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা ছিল না। আমাদের বৌদ্ধ চিন্তা ভাবনায় ছিল বসুধৈব কুটুম্বকম। আর এই হিন্দু চিন্তাধারা ব্রাহ্মণ্যবাদী চিন্তাধারা যখন এলো, তখন এলো ছলে বলে কলে কৌশলে ক্ষমতা দখল এবং তা বজায় রাখা হলো তাদের নীতি, এবং এটাকে তারা চাণক্য নীতি বলছে। সেই চাণক্য নীতি যতই বলা হোক, চাণক্য ছিল চন্দ্রগুপ্তের মন্ত্রী, কিন্তু চাণক্য কৌটিল্য শাস্ত্র, চাণক্য যে লিখেছে কৌটিল্য বলে যে শাস্ত্র লিখেছে, সেটা তখনকার লেখা নয়, তার অনেক পরের লেখা। কারণ তার কন্টেন্টস যদি আমরা দেখি তাহলে বুঝবো সেটা তখনকার ভাষা না। মানে ব্রাহ্মণ্যবাদী নীতি যখন থেকে শুরু হয়েছে তখন এই সমস্তগুলো ছাপানো হয়েছে, বলা হয়েছে, এবং সেইভাবেই তারা চলেছে। এটা কি বলতে চেয়েছে, বৈদিক যুগ কেন সৃষ্টি করেছে? কারণ তারা প্রমাণ করতে চেয়েছিল ভারতীয় সভ্যতা তারা পত্তন করেছে। এখন এই যে মিথ্যা, এই মিথ্যাকে দাঁড় করানোর জন্য তাদের বিভিন্ন কৌশল করতে হয়েছে, বিভিন্ন মিথ্যার আশ্রয় নিতে হয়েছে। সেই মিথ্যাগুলো যখনই আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, তখনই বুঝতে পারছি যে মিথ্যা দিয়ে ইতিহাস বিকৃত করে আমাদের বিভ্রান্ত করেছে, আমরা ষড়যন্ত্রের শিকার। সেই কথাগুলোই আমি বারে বারে আমার বন্ধু বান্ধব, ভাই বোন বা আমাদের যে নীতি হওয়া উচিত ভারতবাসী ভাই ভাই, এবং আমাদের সংবিধানও, যেটা ইংরেজ চলে যাওয়ার পর যে আমাদের সংবিধান তৈরি হয়েছে, সংবিধানের যদি প্রস্তাবনায় আমরা দেখি, তার মূল সুর হলো সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার। এবং সেই সংবিধান মেনে যদি আমাদের শাসন চলত, তাহলে কিন্তু ভারত অনেক সমৃদ্ধ হতো, হয়তো সেই আগের গুরুর আসনে চলে যেতে পারত। কিন্তু যেহেতু আজকে আমাদের শাসকেরা, আমাদের প্রতিনিধি শাসকেরা বলতে আমার মাঝে মাঝে দ্বিধা হয়, কারণ আমাদের বিরুদ্ধাচরণ করে তারা কি করে প্রতিনিধি হয়, সেইটা আবার আলাদা, ভোট টোট নানা রকম জিনিস এসে যাবে, সেটার আলোচনা আবার হয়তো কোনোদিন যদি সময় পাই বলবো। তাহলে আমরা দেখলাম যে কিছু লোক যারা এখন পাওয়ারে আছে, তারা চায় না সত্য আবিষ্কৃত হোক। তাই আজকে আমরা যারা সত্য অনুসন্ধান করছি এবং সত্য প্রতিষ্ঠা করতে চাইছি, তারা বাধা পাচ্ছি, হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু সত্য রূঢ় হলেও তা বলতে হবে, কারণ সত্য যদি আমরা না জানি, আমি মাঝে মাঝেই বলি, যে জাতি সত্য জানে না, যে জাতি ইতিহাস জানে না, সে জাতি ইতিহাস করতে পারে না। আর ভারতকে যদি সমৃদ্ধ করতে হয়, তাহলে আমাদের সত্য ইতিহাস জানতে হবে, এবং সেই ইতিহাসের অভিজ্ঞতা নিয়ে আমাদের দেশ গঠন করতে হবে, জাতি গঠন করতে হবে। একটি বিচিত্র ব্যাপার হলো জাতি গঠন, রাষ্ট্র। আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছিলাম রাষ্ট্রে 5টি উপাদান, তার মধ্যে বিশেষতম উপাদান হলো নরগোষ্ঠী। একটি নরগোষ্ঠী যখন নিজেদের মধ্যে আত্মীয় স্বজন সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক গড়ে তুলতে পারে, তখনই সত্যিকারের একটি জাতি তৈরি হয়, নেশন। আমরা নেশন বলি, কিন্তু ভারতে কি সত্যি কোনো নেশন তৈরি হয়েছে? বা আমাদের শাসকেরা সেই নেশন তৈরি করার চেষ্টা করছে না, বরং আমরা দেখতে পাচ্ছি যে বিভেদ পন্থা
ব্রাহ্মণ্যবাদী বিভেদ পন্থা যেভাবে আমাদের জাতি ধরেছে, তাই জাতি গঠনের চেষ্টা হচ্ছে না বলে আমরা জাতি পাচ্ছি না। তাহলে সত্যিই যদি ভারতকে সমৃদ্ধ করতে হয়, জাতি গঠন করতে হবে। আমরা ভারতবাসী ভাই ভাই, এই উপলব্ধিটা যতদিন পর্যন্ত না আসবে ততদিন কিন্তু জাতি গঠন হবে না। আর আমাদের বর্তমান শাসকদের সেই হিসাব মোটেই নেই। মুষ্টিমেয় লোক ভারতের সবকিছু ভোগ করতে চাইছে, আর সংখ্যাগরিষ্ঠ মানুষকে সেটা থেকে দূরে রাখছে। এমনকি আমরা জানি এই ব্রাহ্মণ্যবাদীর এক সময় সংখ্যাগরিষ্ঠ মানুষকে, মূল নিবাসী ভারতীয়দের শিক্ষা জগৎ থেকে বাইরে রেখেছিল। তারা কি হচ্ছে না হচ্ছে, তারা এই যে মনোসংগীতেই বলি বা এরকম বিভিন্ন যে শাস্ত্রের নামে এদের প্রচার পুস্তিকা করেছিল, তার মূল উদ্দেশ্যই ছিল মানুষকে সব কিছুর থেকে দূরে রাখা। এবং আজকে বলতে বোধহয় আমাদের কোনো অসুবিধা, সব জীব জন্তু আমরা শুনেছি জীবে দয়া করলে তো মানে সম্পূর্ণরূপে জীবে দয়া করলে আমাদের বাঁচার সম্ভাবনা কম, কিন্তু মানুষের অগ্রাধিকার, আজকে বাঁচার জীবন যে মানুষের অগ্রাধিকার, সেই অগ্রাধিকার তারা দিচ্ছে না। সংখ্যাগরিষ্ঠ মানুষ আজ অবহেলিত, অপমানিত এবং বঞ্চিত। এই অবস্থায় কিছুতেই দেশের মঙ্গল হতে পারে না। বাবা সাহেব যখন ওই সংবিধান লিখেছিলেন, তখন মনুবাদীরা চেয়েছিল যে আমরা সবাই জন্য ভোটাধিকার না পাই। তাদের ছিল একটা বিশেষ এডুকেশন না থাকলে এবং বেশ একটা মোটা অঙ্কের খাজনা না দিলে তাকে ভোটাধিকারী করা যাবে না। সেই জন্যই আগে আমরা ভোটাধিকারী ছিলাম। বাংলায় আমরা দেখেছি 12%, আমাদের লোকের 12% লোক মাত্র ভোটাধিকার পেত। কিন্তু বাবা সাহেব যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করেছিলেন যে দেশের প্রতিটি মানুষ যদি সুযোগ না পায়, উন্নত না হয়, তাহলে সে দেশের উন্নতি সম্ভব নয়। তাই সংবিধানে বাবা সাহেব যা সংবিধানে রাখতে চেয়েছিলেন সেটাও কিন্তু রাখতে পারেননি, কারণ সংবিধান সভায় তাকে লড়তে হয়েছিল অভিমন্যুর মতো। শক্ত রথিবেষ্টিত অভিমন্যুর যে অবস্থা হয়েছিল, বাবা সাহেবের সেই অবস্থা হয়েছিল। তাই বাবা সাহেব যে সংবিধান আমাদের দিতে চেয়েছিলেন সেই সংবিধান আর পাইনি। যারা বাবা সাহেবের বইগুলো নাড়াচাড়া করেন তারা দেখে নিতে পারেন যে বাবা সাহেব কি সংবিধান চেয়েছিলেন। কিন্তু এই লড়ে যে সংবিধানটি বাবা সাহেব দিতে পেরেছিলেন, সেই সংবিধানও মানা হচ্ছে না। আজকে সংরক্ষণের কথা আসে কেন? কারণ শতাব্দীর পর শতাব্দী কিছু লোককে শিক্ষা এবং অর্থনীতি প্রভৃতির দিকে পিছিয়ে রাখার ফলে যে অসাম্য তৈরি হয়েছিল, সেই অসাম্য নিরসনের জন্যই সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন এবং প্রতিষেধক হিসেবে। এবং কি ছিল সংরক্ষণের ব্যাপারে হয়তো আমরা বিস্তৃত পরে বলবো। শুধু এইটুকু, সংরক্ষণের উদ্দেশ্যটা কি ছিল যে যারা পিছিয়ে আছে বা পিছিয়ে রাখা হয়েছে তারা যাতে সবার অগ্রণী মানুষদের সঙ্গে এক পার হয়ে যেতে পারে, সেই জন্য ছিল সংরক্ষণ।